শোনিল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনাহীন রে তুলনাহীন রে। গানের সাথে যোগসূত্র অনেক ছোটবেলা থেকে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে যোগাযোগটা যে কবে হলো তা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রতি বেলাকার। এখন সকালটা শুরু হয় তার গান দিয়ে, তার কোনো বাণীকে আওড়াতে আওড়াতে। গাড়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে বাড়ে আছো তুমি আমার গানের পারে। আমার জীবনের প্রতিটা ক্ষণের সাথে তিনি আষ্টে পৃষ্ঠে জড়িত। আমার মনে আছে যখন আমি ছোটোবেলায় গান শিখতে শুরু করি, আমার বাড়িতে যিনি গৃহশিক্ষক আসেন দেবাশিস চক্রবর্তী, উনি ছায়ানটের ছাত্র ছিলেন। সেই সুবাদে আমাকে প্রথম যে গানটি শেখানো হয়, বধূ তোমায় করব রাজা তরুতলে, এমন একটি কঠিন গান দিয়ে শুরু হয় আমার পাঠদান, সঙ্গীতে পাঠদান। রবীন্দ্রনাথের দর্শন আসলে আমাদের মানব জীবনকে এমনভাবেই প্রভাবিত করে যে আমরা বাঙালি হয়তো পুরোপুরি হয়ে উঠতে পারতাম না যদি আমাদের জীবনে রবীন্দ্রনাথ না থাকতো। আর সেক্ষেত্রে আমার জীবন তো রবীন্দ্রময়। মূলত রবীন্দ্রনাথের গান এবং সাহিত্যকর্মের যে দর্শন, এই দর্শনকে বোঝাবার চেষ্টা করি আমি আমার সুরবিহার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। আজ থেকে 21 বছর আগে 2005 সালে এই আমার সুরবিহার সঙ্গীত অঙ্কন পাঠশালা, এখন যার নামকরণ হয়েছে ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টস সেন্টার সুরবিহার, এই সুরবিহারকে নিয়েই মূলত সবটা। এখানে রয়েছে গান তো রয়েছেই, নৃত্য, ছবি আঁকা এবং যন্ত্রসঙ্গীতে রয়েছে গিটার, কিবোর্ড। এই সবগুলো দিক মিলে এই শুক্র শনিবারটা এলে আমি এই শুক্রবার সকালটির জন্য অপেক্ষা করি। আমার যত কাজই থাকুক, আমি যদি গান গাইতে বিদেশে যাই তখনই আমি পড়ে থাকি, কিন্তু আমার এখানে তখন আমি অনলাইনে ক্লাস দেই। মূলত রবীন্দ্রনাথ জীবনকে দেখেছেন একটা আনন্দের, আমি বলবো চারণভূমি হিসেবে। কারণ আনন্দবিহীন কোনো কিছু নয়। তার শিক্ষা, তার সাহিত্য, তার সকল কর্মেই তিনি কিন্তু আনন্দকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। সুতরাং আমার কাছেও জীবন আনন্দমুখর, জীবনটাকে আনন্দময় করে তুলতে হবে সুরে সুরে, গানে গানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ তেমন একটি জায়গা, আমার প্রাণের ক্ষেত্র। এই যে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, এই একটি গানের লাইন দিয়ে কত কিছু যে প্রকাশ পায়। এই মুক্তি, সঙ্গীতের মুক্তি, ভাবনার মুক্তি, যতদিন পর্যন্ত আমরা নিজের ভেতরের সংস্কার থেকে নিজেকে মুক্ত করতে না পারবো সে পর্যন্ত আমি পরিপূর্ণ জীবনকে উপভোগ করতে পারবো না। সুতরাং এই মুক্তির পথটি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমার একটি, আপনারা অনেকেই জানেন, একটা বাগান বাড়ি আছে পুনশ্চ হলিডে হোম নাম। এই যে পুনশ্চ কাব্যগ্রন্থের নাম অনুসারে তার নাম করা, এবং এই পুনশ্চটি পরিচালিত হয় মূলত একেবারে রবীন্দ্র ভাবনায়, শান্তিনিকেতনে আদলে। সেখানকার খাবার পরিবেশন থেকে শুরু করে তার প্রকৃতি, আবহ এবং ঘরগুলোর নাম আনন্দলোক, মঙ্গলালোক, অমিয় সুধা এবং আলাপনী, এই যে নামগুলো, গোলঘর, মানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকে ভাবনায় রেখে এই পুনশ্চকে সাজানো হয়েছে। এবং এই পুনশ্চ নামটা শুধু কাব্যগ্রন্থ থেকে নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যে শেষ বাড়িটি তিনি গড়েছিলেন তার বাড়িটির নামও কিন্তু পুনশ্চ। রবীন্দ্রনাথের গান
একটা নির্দিষ্ট শ্রেণী বেশি শোনেন, সবার সঙ্গীত হয়ে উঠছে না কেন এ কথা আমি বলবো না। আমরা ভেবেই নিয়েছি রবীন্দ্রনাথ একটি শ্রেণীর, তবে এখানে একটু বলবো যে রবীন্দ্রনাথ শুনবার জন্য একটু বোধের প্রয়োজন তো রয়েছে। তবে এটাও ঠিক, আমাদেরও কিছু উদাসীনতা রয়েছে যে রবীন্দ্রনাথের গানকে সার্বজনীন বা সকলের গান করে তুলবার জন্য আমরা কি করেছি। একটি ইংলিশ মিডিয়ামের ছাত্র অথবা যে ছেলেটি কাঁধে গিটার নিয়ে ঘুরছে, সে কোথায় আসলে গানটি গাইবে, রবীন্দ্রনাথের গানটি কোথায় শুনবে? যখন আমি প্রজন্মকে তৈরি করবার জন্য চেষ্টা করব না, অথচ প্রত্যাশা নিয়ে বসে থাকবো আমার প্রজন্ম রবীন্দ্রনাথের গান গাইবে, আমার প্রজন্ম রবীন্দ্রনাথের গানে হাসবে কাঁদবে, এটা আসলে বৃথা। আমরা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান একটি শ্রেণীর গান, কিন্তু তিনি তো আসলে একটা শ্রেণীর জন্য গান লিখেননি, কি নেই তার গানে, তাহলে কেন একটি শ্রেণীর হয়ে থাকবে? রবীন্দ্রনাথের গান এই প্রজন্মের, যে ছেলেটি ইংরেজি গান গায় তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ পুরানো সেই দিনের কথা একটা ওয়েস্টার্ন, কতবারও ভেবেছিল ওয়েস্টার্ন সুরে রচিত। আবার গ্রাম ছাড়া রাঙামাটির পর ভাটিয়ালি ভাওয়াইয়া থেকে শুরু করে লোকসুর বাউল সব সুরে রবীন্দ্রনাথের গান রয়েছে। সুতরাং আমি বলবো যে একটি শ্রেণীর নয়, রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্রের, সকলের, শুধু আমরা তার উপস্থাপনটা, আমরা শিল্পীরা বা আমরা যারা রবীন্দ্রনাথকে নিয়ে ভাবছি সেই উপস্থাপনের ধরনটা একটু বদলাতে হবে। রবীন্দ্রনাথের গানের স্বরলিপি নিয়ে আমরা অনেক বেশি কট্টরতার কারণেও একটি প্রজন্মের কাছে এটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সঙ্গীত চিন্তায় যে কথাটি বলে গেছেন যে স্বরলিপি অনুসারে গাইতে হবে, তার মানে এই নয় যে স্বরলিপির মতো যন্ত্র হয়ে গাইতে হবে। ওই যে সিকি মাত্রা, আধা মাত্রা, এই এতগুলো যদি অনুসরণ করতে হয়, একটা সাধারণ ছেলেমেয়ের পক্ষে ওই সিকি মাত্রা, আধা মাত্রা বুঝবার কথা না। গানের মূল উপজীব হচ্ছে হৃদয়, আবেগ, অনুভূতি, বাণী ও সুরের সম্মিলন আমরা বলি, কিন্তু আসল খোরাক কিন্তু রবীন্দ্রনাথের গানের প্রাণটা। এখন তো সব ইউটিউবে সব কিছুই পাওয়া যায়, যে ভিউর জন্য রবীন্দ্রনাথের গান গাইবে, আমি বলবো অবশ্যই ভিউর জন্য গানটা গাইতে হবে, যেহেতু ভিউ এখন সব। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আমরা হয়তো সেটা পারি না বা পেরে উঠবো না, কারণ আমরা আসলে শান্তির জন্য গানটা গাই, বাজবার জন্য, কারণ আমরা বুঝে গেছি বাঁচতে হলে রবীন্দ্রনাথ লাগবে। যে এখনও বোঝে নাই যে বাঁচতে হলে রবীন্দ্রনাথ লাগবে, সে ভিউর জন্যই গাক। কিন্তু আমি কার গানটা গাইছি তার প্রতি যেন শ্রদ্ধাটা নিয়ে গাই। শ্রোতা আসলে শ্রোতাই, কি বাংলাদেশ কি পশ্চিমবঙ্গ, সকলে আনন্দের জন্য আমরা গান শুনি। তবে পরিপক্ক বা তৈরি কান বলে একটা ব্যাপার রয়েছে, সেটা আসলে আমি মনে করি যে আমাদের, এটা শ্রোতাদের দোষ নয়, এটা আমার সমাজের বা আমার সময়ের বা আমার পরিবারের দোষ হতে পারে। কারণ আমি পরিবার থেকে যদি ছোটোবেলা থেকেই যদি গানটা না শিখি বা গান শোনার রীতিটা যদি না থাকে, হঠাৎ করে তো আমি একজন বোদ্ধা শ্রোতা হয়ে যাব না। আর পশ্চিমবঙ্গে যেটা হয়, সেখানে প্রতিটি ঘরে ঘরেই ছোটোবেলা থেকে ওদের গান শোনার সুযোগটা থাকে। পাড়ায় পাড়ায় এত অনুষ্ঠান হচ্ছে, এতগুলো মঞ্চ, এই নন্দন মঞ্চ, এই মঞ্চ, সবসময় অনুষ্ঠান চলছেই। সুতরাং তারা বিনোদনের ক্ষেত্র হিসেবেই নেয় গান শোনাটা। সুতরাং যেদিন আমরা শ্রোতা তৈরি করে ফেলতে পারবো, সে পৃথিবীর কোনো প্রাঙ্গণের শ্রোতার থেকেই আমাদের শ্রোতার কোনো তফাৎ করা যাবে না। রবীন্দ্রনাথই শেষ আশ্রয়স্থল, কারণ যেটা বলেছি যে রবীন্দ্রনাথ আসলে শান্তির পথ নির্দেশক সবসময় আমি মনে করি, কারণ যিনি জীবনটাকে দেখান এবং জীবনকে উপলব্ধি করার পথগুলো খুলে দেন। আমরা অনেক রকমের হতাশা, দুঃখ, গ্লানির মধ্যে দিয়ে যাই, কিন্তু দিন শেষে এত যে কাজ করি, এত কিছু যে আয়োজন, সব কিছুর ঊর্ধ্বে একটু শান্তির পরশ খুঁজি। সুতরাং যে বা যারা মনোযোগ দিয়ে রবীন্দ্রনাথের গান শোনেন বা রবীন্দ্রনাথকে পাঠ করেন, তারাই জানেন রবীন্দ্রনাথ কত বড় আশ্রয় নিজেকে পুনরুদ্ধারের জন্য, যে কোনো একটা অস্বস্তি থেকে, যে কোনো শঙ্কা থেকে মানসিক যে মুক্তি, সেই মুক্তির পথটি রবীন্দ্রনাথ এত নিখুঁতভাবে রচনা করেছেন, এত নিখুঁতভাবে দেখিয়ে গেছেন তার প্রতিটি লেখনীতে। সুতরাং তার গান, কবিতা, যে অঙ্গনটাকে ভালোবাসে, আমি যেমন গানের মানুষ, যারা সাহিত্য চর্চা করেন তারা জানেন রবীন্দ্রনাথের কবিতা কত,
সমৃদ্ধ, তারা হয়তো সেই কবিতাকে নিয়েই একটা জীবন পার করে দিতে পারেন। সেক্ষেত্রে বলছি, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, রবীন্দ্রনাথকে সাধনা করেন, অথবা যারা রবীন্দ্রনাথকে শোনেন, তারা একবার যে রবীন্দ্র গভীরতায় ডুব দেয়, তার পক্ষে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই। কারণ এর থেকে শুদ্ধ, এর থেকে নন্দন, এর থেকে অভিনব আর কিছু নেই যা কিছু রবীন্দ্রনাথের রয়েছে। আসলে যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানটাতে অনেকগুলো বছর কাটিয়েছেন তার জমিদারিত্বের কারণে, এই প্রতিশর, শিলাদাহ, এখানটা তো অনেকটা সময় জুড়ে, এবং তার রচনার মধ্যে যে প্রকৃতিকে আমরা পাই, এবং আমরা জানিও সেটা, বিশ্বাসও করি, যে নিজেও বলে গেছেন যে এই পূর্ববঙ্গে এসে তিনি সমৃদ্ধ হয়েছেন প্রকৃতি দ্বারা। কারণ এমন যে প্রকৃতি আমরা যে পরিপূর্ণ আমাদের প্রাকৃতিক রূপে, বর্ষা, গ্রীষ্ম বা যে ঋতুগুলো যেভাবে স্পষ্ট করে আমাদের দেশটাতে দেখা দেয়, এগুলো তিনি উপজীব্য হয়েছেন এগুলো দ্বারা, এবং সেগুলোকে সম্বল করে নিয়ে তিনি বাকি সময়টা, যখন তিনি শান্তিনিকেতনে থাকতেন, অথবা ঠাকুরবাড়িতে থাকতেন, অথবা বিশ্বের যে কোনো দেশেই তিনি ভ্রমণ করতেন না কেন, এগুলোকে প্রাণে ধারণ করে নিয়ে তিনি রচনা করতেন। সুতরাং আমাদের বাংলাদেশ বা পূর্ববঙ্গের বিশাল ভূমিকা রয়েছে এই আমাদের সামগ্রিক রবীন্দ্রনাথকে গড়ে তোলবার জন্য। সেক্ষেত্রে রবীন্দ্রনাথই তো আমাদের প্রাণের সবচেয়ে কাছের হবার কথা, কারণ তিনি আমাদের কথাগুলো তার লেখনীর মধ্যে দিয়ে বলে গেছেন। সেক্ষেত্রে এইরকম একটি প্রশ্ন, যখন কেন বা কীভাবে রবীন্দ্রনাথকে আরও বেশি প্রাসঙ্গিক করে তোলা যায়, রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক করে তোলবার কোনো পন্থার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে সচেতনতা। আমাদের ঘরে ঘরে এই রবীন্দ্রনাথকে আশ্রয় করে বাঁচার যে চেষ্টা, আমি বলবো যে যদি আমি শান্তিতে জীবন পার করতে চাই, নিজেকে যদি শান্তির মধ্য দিয়ে, শান্তির উপলব্ধির মধ্য দিয়ে নিতে চাই, তাহলে রবীন্দ্র চর্চার দরকার রয়েছে। যেটার খানিকটা অভাব আমাদের এখানটাতে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে লেখাপড়ার চর্চাটা, সামগ্রিক রবীন্দ্রনাথকে জানবার জিজ্ঞাসাটা, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো আসলে আমাদের পারিবারিকভাবে যদি না আসে, তাহলে আমাদের সন্তানদের জীবন সমৃদ্ধ হবে না। আমাদের বাবা মায়ের বা আমাদের স্কুল, আমি সবার আগে বলবো আমাদের স্কুল, এক তো পরিবার আমার স্কুল, আরেক পরিবার কিন্তু আমার নিজের যে পরিবার, যেখানে আমরা জন্মগ্রহণ করি। সুতরাং এই দুইটি পরিবার মিলেই কিন্তু শিশুর মেধাটি বিকাশ হয়। সুতরাং রবীন্দ্রনাথ, নজরুল, লোকসঙ্গীত ছাড়া তো আর আমাদের, কেন আমি গানের কথা বলছি, এবার একটু বিস্তৃত আলাপে চলে আসবে। কল্পনা জগৎ সৃষ্টির জন্য সুরের থেকে বড়, কারণ সুর তো দেখা যায় না, সুরকে অনুধাবন করতে হয় চক্ষু বন্ধ করে। সেই অনুধাবন যেটা চোখ বন্ধ করেই করি, সেটাই আমরা আবার রং তুলিতে ছবি আঁকি। মানে কি, যেটা অনুধাবন করি চোখ বন্ধ করে, সেটা হচ্ছে কল্পনার জগৎ। এই কল্পনার জগৎ সৃষ্টি করার জন্য দরকার হচ্ছে তার যন্ত্র, সুরের খেলা, রঙের খেলা। এগুলো একমাত্র স্কুলে যখন থাকে, যে শিশু মন একেবারে যখন সে কিচ্ছু বোঝে না, সেই সময়টাতে যদি সেই বীজটি বপন করে দেওয়া যায়, সে যখন ধীরে ধীরে মানব হয়ে উঠবে, পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে, তখন সে একটি নন্দনে পূর্ণ মানুষ হবে। যে নন্দনে পূর্ণ মানুষ যখন হবে, তার আশেপাশের মানুষগুলোকেও সে ওভাবে গড়তে চাইবে, তার পরিবেশটিকেও সে ওভাবে গড়ে তুলবে। সুতরাং এ কারণে এই কথা বলা যে আমার যে পরিবারে আমি জন্মেছি, এবং আরেকটি পরিবার যেটা আমার স্কুল, আমার বিদ্যালয়, যে পরিবার আমাকে গড়ে তুলবে, এই দুই মিলে যখন সঙ্গীতের আলোয়, রবীন্দ্র আলোয় একটি শিশু বেড়ে উঠবে, তখন স্বাভাবিকভাবেই আমাদের চিন্তা করতে হবে না কোন পথে গেলে রবীন্দ্রনাথ আমাদের দেশে প্রাসঙ্গিক হবে। রবীন্দ্রনাথ ইতোমধ্যে প্রাসঙ্গিক হয়েই আছে, শুধু দরকার আমাদের সচেতনতার। আমাদের ঘরে ঘরে রবীন্দ্রনাথ কতটা প্রয়োজন আমাদের মেধা বিকাশের জন্য, আমাদের জীবনকে নন্দনপূর্ণ একটি জীবন করবার জন্য, এই সচেতনতাটুকু শুধু আমাদের মায়েদের, আমাদের বাবা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সমগ্র দেশটা যদি জানতে পারে, তাহলে আর কোনো চেষ্টার প্রয়োজন পড়বে না। আসলে রবীন্দ্রনাথকে আরও বেশি প্রাসঙ্গিক করে তোলা আমাদের সমাজের সাথে, আমাদের শিক্ষা দীক্ষার সাথে, যে কাজটি আমরা ব্যক্তিগতভাবে অনেকে করছি, সামাজিকভাবেও মোটামুটিভাবে চলছে, আরও বেশি বড় আলোয় করতে গেলে দরকার সরকারি উদ্যোগ। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলেছি শিক্ষাক্ষেত্র, যেখানে প্রাইমারি এডুকেশনের সাথে যখন সঙ্গীত শিক্ষক নিয়োগ হয়ে যাবে, তারা কিন্তু রবীন্দ্রনাথ শেখাবে, লালন শেখাবে, নজরুল শেখাবে, আমাদের ছড়া গান শেখাবে, দেশের গান শেখাবে। সুতরাং শিশু মনে যখন রবীন্দ্রনাথকে প্রবেশ করিয়ে দেওয়া যায়, অনেক বড় একটি কঠিন কাজ কিন্তু সেখান থেকে আমাদের করতে শুরু হয়ে গেল। সিলেবাসের মধ্যে আমাদের রবীন্দ্রনাথকে রাখতে হবে।
আরেকটি কথা যেটা আমাদের রবীন্দ্র ইনস্টিটিউট, রবীন্দ্র একাডেমির খুব বেশি প্রয়োজন। কথা প্রসঙ্গে আবারও বলতে চাই যে মিডিয়ার ভূমিকা কিন্তু অত্যন্ত বেশি, কারণ এখন সকলের হাতে একটি করে মোবাইল রয়েছে, সে যে বয়সেরই হোক, একটু বুদ্ধিশুদ্ধি হলেই তার মোবাইলটা রয়েছে, এবং এই মোবাইলের মধ্যে দিয়ে সে দুনিয়াকে জানতে পারছে। যেমন আজকের এই আয়োজনটা, এই যে রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে কালের কণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্ম যে উদ্যোগটা নিলেন, যে রবীন্দ্রনাথকে ঘিরে এই সময়কার ভাবনাগুলো উপস্থাপন করা, একটি ছেলে মেয়েও যদি এই প্রজন্মের এই প্রোগ্রামটি দেখে, সে কিন্তু সমৃদ্ধ হবে, সে অনেক কথা জানবে, তার মনে প্রশ্ন জাগবে। এই প্রশ্নের উত্তরটি জানতে গেলে তার রবীন্দ্রনাথকে জানতে হবে, রবীন্দ্রনাথকে জানবার তৃষ্ণা বাড়বে। এই কারণে এই মিডিয়ার কাছে, মিডিয়াগুলোর কাছে আমাদের কৃতজ্ঞতা। তবে অনুরোধ থাকবে, শুধু দিবস কেন্দ্রিক নয়, শুধু রবীন্দ্রনাথের জন্ম প্রয়াণ নয়, সারাটি বছর জুড়ে যেন রবীন্দ্রনাথ আমাদের চর্চার মধ্যে থাকে। যদিও সবসময় কথাগুলো বলে যাই, যদি আপনি দেশকে ভালোবাসেন, যদি এই দেশের মাটিকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, নিজের সন্তানকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, প্লিজ রবীন্দ্রনাথকে তুলে ধরুন, প্লিজ নজরুল লালনকে তুলে ধরুন। এরা আমাদের বড্ড বেশি, এরা আমাদের স্তম্ভ, এদের ছাড়া আমাদের আসলে গতি নাই। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের সংস্কৃতির জন্য হয়েছিল, আমাদের আর কোনো এজেন্ডা ছিল না। আমাদের সংস্কৃতিকে রক্ষা, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার গান, আমার সব কিছু, যা কিছু নিজস্ব, এই সংস্কৃতিকে রক্ষা করার জন্যই এত যে রক্তক্ষয়, সেই সংস্কৃতিকে রক্ষা করার জন্য এই সময় আপনারা এইটুকু কাজ করবেন না, করতে পারবেন না। শুধু রবীন্দ্রনাথ, আমাদের যা কিছু রয়েছে আমাদের সংস্কৃতিতে, শুধু সেগুলোর দিনব্যাপী, মানে আমি বলতে চাচ্ছি যে নিয়ম করে দিনের যে কোনো একটি ক্ষণ আমার গান, আমার কি আছে সেগুলো তুলে ধরুন। শুধু নিউজ নয়, সংস্কৃতি, সুর, দেশের গান, রবীন্দ্রনাথ, নজরুল, লালন, বারবার একই কথা বলছি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এগুলো তুলে ধরুন। এই প্রজন্মের কাছে দেশকে পৌঁছাতে গেলে সুরের মাধ্যমে এর মধ্য ছাড়া কোনো গতি নাই, এর মধ্যে দিয়েই তাদের কাছে আমাদের পৌঁছতে হবে। তাদের গিটারবাজি হোক, তারা যে কোনো আঙ্গিকে হোক, যে কোনোভাবে হোক, তাদের কাছে আমাদের সংস্কৃতিকে বারবার নিয়ে যেতে হবে, বারবার বোঝাতে হবে, এটাই তুমি, এটাই আমি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, কত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে